সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ত্রয়োদশ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ওদিকে সূর্যদা আরেক মৃত্যু দেখছিল। সিনিয়র কেমব্রিজ পরীক্ষা দেবার পর অত্যন্ত বদলে গিয়েছিল সূর্যদা। খুব বাল্যকাল থেকেই সে গম্ভীর প্রকৃতির, কিন্তু এই সময়কার গাম্ভীর্য সম্পূর্ণ অন্যরকম। তার মনের মধ্যে সবসময় যেন একটা অস্থিরতা রয়েছে। মুখ চোখ দেখলেই সেটা বোঝা যায়, অথচ কথাবার্তায় তার কোনো প্রকাশ নেই। ঘন্টার পর ঘন্টা চুপচাপ তাকে তার টেবিলে বসে থাকতে দেখেছি। আমি সবসময় সূর্যদার কাছে কাছে ঘুরঘুর করতাম, কিন্তু সূর্যদা সেই সময় আমাকেও বেশি সহ্য করতে পারত না। অনেক সময়ই কথার উত্তর পেতাম না। এক কথা বারবার জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে বলতো, এখন যা তো এখান থেকে। তা সত্ত্বেও আমি না গেলে ধমকে উঠত, তোকে যেতে বলছি না, গেট লস্ট। আমার অভিমান হতো, তবু ফিরে আসতাম একটু বাদেই। সূর্যদার প্রতি আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না। ওই সময়েই সূর্যদার দাড়ি গোঁফ উঠতে শুরু করে। আমরা সবিস্ময়ে লক্ষ্য করলাম সূর্যদার দাড়ির রং সম্পূর্ণ কালো নয়, খানিকটা লালচে রঙের। এবং তখন বুঝতে পারি সূর্যদার মাথার চুলও ঠিক কুচকুচে কালো বলা যায় না, এটা আগে টের পাওয়া যায়নি, কিন্তু তার ফর্সা গালের ওপর দাড়ি দেখে আরও স্পষ্ট বুঝতে পারা যায়। আগেই বলেছি, সূর্যদার চোখের মণি দুটো খয়েরি রঙের। যে কেউ প্রথম দেখে সাহেবের বাচ্চা বলে ভুল করত। অদ্ভুত সুন্দর দেখাতো সূর্যদাকে। শুধু ওই কিশোর বয়সে হাসি খুশি মুখের বদলে তার গাম্ভীর্যটুকুই ছিল বেমানান। আমার বড়দি শ্রীলেখা তো সূর্যদার প্রেমেই পড়ে গিয়েছিল। আমার আপন দিদি সান্ত্বনারও ওরকম কিছু হয়েছিল কিনা ঠিক জানি না, তবে আমার দুই দিদির মধ্যে ওই সময় থেকে খানিকটা রেষারেষি শুরু হয়। মামাতো পিস্তুতো ভাই বোনের মধ্যে প্রেম জন্মাবে, তখন এমন কিছু অলীক ব্যাপার ছিল না। বন্ধ সমাজের মধ্যেই এর প্রাদুর্ভাব ঘটে। কোনো কোনো বন্ধ সমাজে এইসব সম্পর্কের মধ্যে বিয়ে থাও হয়। বাঙালি মেয়েরা তখন কিছু কিছু পড়াশুনো শিখতে শুরু করেছে বটে, কিন্তু পরপুরুষের সঙ্গে মেলামেশা প্রায় নিষিদ্ধ। বিয়ের আগে রক্ত সম্পর্কের আত্মীয় ছাড়া আর কারুর সঙ্গে কথা বলারও সুযোগ নেই। কলকাতার যে দুটি একটি কলেজে কো এডুকেশন চালু হয়েছে, সেখানেও ছাত্রীরা ছেলেদের সঙ্গে একসঙ্গে ক্লাসে যায় না। ঘণ্টা পড়লেও দল বেঁধে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকে, প্রফেসরের সঙ্গে ঢোকে, প্রফেসরের সঙ্গেই বেরিয়ে আসে। অথচ মধ্যযুগের অন্ধকার পেরিয়ে এসে মেয়েরা আবার শিক্ষার সুযোগ পাবার ফলে এবং ইংরেজি রোম্যান্টিক সাহিত্যের অনুকরণে বাংলা গল্প উপন্যাস রচিত হওয়ায় বিবাহ সম্পর্ক বিরহিত প্রণয় বেশ প্রসিদ্ধি পেয়েছে। সুতরাং মধুর অভাবে গুড়ের মতন চঞ্চল স্বভাবের মেয়েরা মামাতো পিস্তুতো দাদা কিংবা জামাই বাবুর ভাইয়ের সঙ্গে খানিকটা হৃদয় সম্পর্ক পাতিয়ে প্রণয় লিপ্সা মেটায়। আয়েশা জগৎ সিংকে কখনো দাদা বলেনি, কিন্তু প্রেমিকদের প্রকাশ্যে অমুকদা তমুকদা বলে ডাকার রেওয়াজ এই শতাব্দীর গোড়ার দিক থেকেই চালু হয়। সেই সময়কার সাধারণ গল্প উপন্যাসে প্রেমিকরা অধিকাংশই ব্যর্থ প্রেমিক এবং তারা টিউবারকুলোসিসে ভোগে। প্রেমিকাদের অবধারিতভাবে পরপুরুষের সঙ্গে বিয়ে হয়ে যায়। কদাচিৎ বাড়ির ড্রাইভার কিংবা লাজুক প্রাইভেট টিউটরের সঙ্গে প্রেম হলেও শেষ পর্যন্ত দেখা যায় তারা আসলে ছদ্মবেশী রাজপুত্র, অর্থাৎ হয় ডাবল MA অথবা জমিদার তনয় অভিমান করে ওইরূপ পেশা নিয়েছিল। মডার্ন মেয়ে বলতে বোঝায় রায় বাহাদুর দুহিতা কিংবা স্কুল শিক্ষয়িত্রী। তেজস্বিনী নায়িকা তার লম্বা বেনি চাবুকের মতন ধরে সপাং করে মারে ভিলেনের মুখে। নায়ক নায়িকার হঠাৎ দেখা হয়ে যায় সাঁওতাল পরগনায় কিংবা হিমালয়ে, সভ্যতার কড়া দৃষ্টির বাইরে। আমার বড়দি ও সূর্যদার ব্যাপারটা অবশ্য অন্যরকম ছিল। সূর্যদা আমার বড়দির সঙ্গে এমন ব্যবহার করত যেন বড়দি তার একটা নিজস্ব পোষা প্রাণী। সূর্যদা যখন তখন যে কোনো হুকুম করত বড়দিকে। অথচ সূর্যদা অদ্ভুত রকমের স্বাবলম্বী, চিরকাল নিজের জামা কাপড় নিজে কেচেছে, নিজের এঁটো থালা বাসন অন্যকে তুলতে দেয়নি। কিন্তু বড়দির ব্যাপারটা ছিল আলাদা। নরম করে কিংবা মধুর করে কোনো কথা বলার স্বভাব ছিল না সূর্যদার। হঠাৎ গাম্ভীর্য ভেঙে ডাকত, শ্রীলেখা শুনে যাও।
এইখানে এসো, আরো কাছে এসো। বর্দির কাছে গিয়ে দাঁড়ালেই সূর্যদা খপ করে চেপে ধরতো বর্দির হাত, তারপর হিড় হিড় করে টেনে এনে গায়ের সঙ্গে লেপটে ধরত আমাদের সামনেই। আমি জানি এরকম শুরু হবার প্রথম দিকে বর্দি খুব ভয় পেত সূর্যদাকে, পালিয়ে পালিয়ে বেড়াতো। একদিন সূর্যদার পা জড়িয়ে ধরে কেঁদেছে পর্যন্ত। সূর্যদা ভুরুকুঁচকে বিরক্তভাবে তাকিয়ে থেকেছে বর্দির দিকে। তার কোনো কাজে বাধা পড়া তার একটুও পছন্দ নয়। এমনও একদিন হয়েছে, সূর্যদা হয়তো টেবিলে বসে খাতায় অঙ্ক কষছে খুব মনোযোগ দিয়ে ঘন্টার পর ঘন্টা। আমি মেঝেতে বসে দুলে দুলে পড়া মুখস্থ করছি। হঠাৎ সূর্যদা মুখ তুলে আমাকে বলল, আয় বাদল, একবার শ্রীলেখাকে ডাকতো, বলবে এক্ষুনি আসতে। আবার অঙ্ক কষায় মনোযোগ। আমি বর্দিকে ডেকে আনলাম। সূর্যদা খাতা পেন্সিল রেখে উঠে দাঁড়িয়ে হাম হাম করে কয়েকটা চুমো খেল বর্দিকে। তারপর বিনা বাক্য ব্যয় ফের ফিরে গেল পড়ার টেবিলে। এই ধরনের ব্যবহার সত্ত্বেও বরদীপ সম্পূর্ণ পোষ মেনে গেল সূর্যদার, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিল ওর কাছে। তার মানে অবশ্য এই নয় যে বর্দি সূর্যদার সঙ্গে ঘোরতর কোনো রকম শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। সেদিকটা তখনও সূর্যদার মাথায় আসেনি। সূর্যদা সেরকম কিছু হুকুম করলে অগ্রাহ্য করার ক্ষমতা বর্দির ছিল কিনা আমি জানি না। বর্দির প্রেম দেখা দিয়েছিল প্রবল স্নেহের রূপ নিয়ে। বর্দি সূর্যদার দিকে এমনভাবে তাকিয়ে থাকত যেন পুরুষটির সকল রকম ভালো মন্দের দায়িত্ব তারই। আমি দেখেছি বর্দি সূর্যদার মাথার চুল আঁচড়ে দিচ্ছে। সূর্যদার মাথায় একটু কোঁকড়া ধরনের খুব ঘন চুল ছিল। সূর্যদা বাথরুম থেকে স্নান করে যেই নিজের ঘরে ঢুকেছে অমনি কোথা থেকে বর্দি এসে হাজির, হাতে চিরুনি। বর্দি ঠিক লক্ষ্য রেখেছে। সূর্যদা আয়নার সামনে যেতেই বর্দি বলল, দাঁড়াও। এক হাতে সূর্যদার গাল চেপে ধরে অন্য হাতে কি যত্ন করে বর্দি চুল আছড়ে দিচ্ছে সূর্যদার, শিশুর প্রতি মায়ের স্নেহের মতন। আবার কখনো কখনো সূর্যদা হয়তো বাড়ি থেকে বেরুচ্ছে। বর্দি দরজার আড়াল থেকে ডেকে বলল, এই শোনো, এই নাও, এটা নিয়ে যাও। সুগন্ধ মাখা একটা রুমাল। সূর্যদা অবশ্য এর উত্তরে এক টুকরো হাসিও কখনো উপহার দেয়নি। তবু বর্দি নিঃস্বার্থভাবে স্নেহ মমতা মাখানো ভালোবাসা দিয়ে গেছে সূর্যদাকে। আমাদের বাড়ির লোক তো অন্ধ কিংবা উদাসীন নয়, এসব তাদের চোখে পড়বেই। বিশেষত জ্যাঠামশাই, জ্যাঠাইমা এবং আমার মা, এই তিনজনের নৈতিক সূচিবাই ছিল কম না। তবুও ধরা পড়তে একটু দেরি হয়েছিল। তাছাড়া বর্দির বিয়ের জন্য তখন পাত্র দেখা চলছে পুরোদমে। পরীক্ষার পরের ছুটিতে সূর্যদা আমার সঙ্গে রেণুদের বাড়িতে বিশেষ যেতে চাইত না। একা একাই বেরিয়ে পড়তো মাঝে মাঝে। বাড়ির কারুকে কোনো কিছু বলে যাওয়া তার ধাতে ছিল না। বড়বাবু একদিন খেয়াল করলেন, সন্ধ্যের পর অন্য ছেলেমেয়েরা সবাই বাড়িতে থাকলেও সূর্যদা প্রায়ই অনুপস্থিত থাকে। ছেলের সঙ্গে তার কথাবার্তা খুবই কম হতো। রাত্রির বেলা খেতে বসে বড়বাবু হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করলেন, সূর্যি এখনো ফেরেনি? কেউ কিছু বলার আগেই বর্দি টপ করে বলল, এই তো সিংহেদের বাড়ির মাঠে বোধহয় ব্যাডমিন্টন খেলছে। বাদল, একটু যা না, ডেকে নিয়ে আয় না। আমি জানি সূর্যদা সেখানে নেই, তাই গা করলুম না। সিংহীদের বাড়িতে রাত্রে আলো জেলে ব্যাডমিন্টন চালু হয়েছিল, এখন তা বন্ধ। এখন রোজ সন্ধ্যের পর খুব হাওয়া দেয়, এই হাওয়ায় কেউ ব্যাডমিন্টন খেলতে পারে? জ্যাঠামশাই বললেন, প্রায় তো তাকে দেখি না, কোথায় থাকে সে? বড়বাবু আর কিছু জিজ্ঞেস করলেন না, চুপচাপ খাওয়া শেষ করলেন। তারপর চটি ফটফট করে নেমে গেলেন একতলার বসবার ঘরে। বড়বাবুর নিজস্ব ঘরটি 3 তলায়। সকালে কিছুক্ষণ মাত্র বসবার ঘরে বসেন, বাকি সময়টা 3 তলায় নিজের ঘরেই কাটান। 3 তলায় আর কোনো ঘর নেই বলে বাড়িতে তার উপস্থিতি সবসময় টের পাওয়াও যায় না। আজ তিনি একতলায় নেমে এলেন, নিশ্চিত সূর্যদার সঙ্গে কথা বলার জন্য। একটু বাদে নেমে এলেন জ্যাঠামশাই, হাতে কিছু কাগজপত্র। তিনি বড়বাবুর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কিছু আলোচনা করবেন। চাকর নিয়ে এলো গড়গড়া। জ্যাঠামশাই গড়গড়ার নল ধরে টান দিয়ে বললেন, অমর, এবার ভাবছি একটা কার্ডবোর্ড কোম্পানির এজেন্সি নেব।
আস্তে আস্তে এসব জিনিসের চাহিদা বাড়ছে। বড়বাবু অন্যমনস্কভাবে বললেন, বেশ তো, নাও না। আমি তো একার সব দিক পেরে উঠছি না, তুমি নিজে কিছু দেখো টেখো। কেন, চিরুকে লাগিয়ে দাও, ওর দ্বারা বিশেষ কিছু হবে না। দিনরাত কি যে এত ভাবে। ঢাকুরিয়ার দিকে খানিকটা জমি দেখেছি, বুঝলে, একটা বড় মতন গোডাউন না তৈরি করলে তো আর চলছে না। ঢাকুরিয়া? ও তো জলা জায়গা, ভিত গাঁথার খরচ পোষাবে না। ইটের হাজার এখন কত করে যাচ্ছে? গত মাসেও 8.25 টাকা ছিল, এ মাসে বোধহয় 8। 8 টাকা? এ যে সাংঘাতিক কথা। গোয়ালিয়রে কিনেছিলাম 3.5 টাকা হাজার। জিনিসপত্রের দাম কিরকম বাড়ছে তুমি কিছু খবর রাখো? পোনা মাছের সের 9 আনা, গত রোববারেও কিনেছি 7.5 আনায়। বেটারা 1 লাফে 9 আনা করে দিল। দিনকাল সুবিধের না হে। চালের মনও দেখতে দেখতে 4 টাকা হয়ে গেল। যুদ্ধ বোধহয় এবার একটা লাগবে। শেয়ার বাজারে দাপাদাপি শুরু হয়েছে। বড়বাবু সিগারেট নিভিয়ে বললেন, কোথায় আর যুদ্ধ লাগবে, আর লাগবে না বোধহয়। সবাই মিলে হিটলারকে তোয়াজ করছে। চেম্বারলেন যেভাবে ওই দেশটাকে, কি যেন দেশের নামটা মনেও থাকে না ছাই। কোন দেশটা? ওই যে যেটার খানিকটা অংশ আগে বোহেমিয়া ছিল। হ্যাঁ, চেকোস্লোভাকিয়া। সে দেশটাকে তো সন্দেশের বাক্সর মতন হিটলারের হাতে তুলে দিল। আমাদের কাগজের দামও বাড়ছে। এই সময় কিছু স্টক ধরে রাখা যায় যদি। ব্যবসার আলোচনা আর বেশি দূর এগুলো না। এই সময় সূর্য বাড়ি ফিরল। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। সূর্যর সর্বাঙ্গ বৃষ্টিতে ভেজা। ভেতরে যেতে হলে বসবার ঘরের মধ্য দিয়েই যেতে হয়। সূর্য দুজন গুরুজনকে সেখানে উপবিষ্ট দেখেও কোনো কথা বলল না। জামা থেকে নিংড়ে জল ফেলতে লাগলো দরজার বাইরে। মাথার চুল জবজবে। প্রিয়রঞ্জন বললেন, এ কি, একেবারে ভিজে গেলে যে, ছাতা নিয়ে বেরোনি কেন? এটা নিছক কথার কথা। সূর্য বেরিয়েছিল দুপুরে, তখন বৃষ্টির নামগন্ধও নেই। তাছাড়া ওই বয়সের ছেলে সচরাচর ছাতা নিয়ে বেরোয় না। সূর্য উত্তর দিল না। বড়বাবু খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে রে? সূর্য সংক্ষিপ্তভাবে জানালো, বেলেঘাটায়। সে তো অনেক দূর। এত রাত পর্যন্ত ওখানেই ছিলে? হ্যাঁ। কে আছে ওখানে? সূর্য একটু ইতস্তত করে বলল, আমার এক বন্ধু। বড়বাবু বললেন, ও, কি তোর স্কুলের বন্ধু? হ্যাঁ। বন্ধুর বাবা কি করেন? ওর বাবা নেই। গার্জিয়ানকে? ওর কাকা। কি করেন তিনি? আমি ঠিক জানি না। কাল আমি তোর সঙ্গে বেলেঘাটায় তোর বন্ধুর বাড়িতে যাব। ওর বাড়ির লোকজনদের সঙ্গে আলাপ করে আসব। সূর্য কোনো কথা না বলে তার বাবার দিকে তাকিয়ে রইল। যে কেউ সূর্যকে দেখলে বুঝতে পারবে সে মিথ্যে কথা বলছে। তার প্রশান্ত সুন্দর মুখে প্রতিটি অভিব্যক্তির ছায়া পড়ে। মিথ্যে কথা বলার অভ্যেস তার একেবারেই নেই। কেন সে এরকম অসম্ভব চেষ্টা চালাচ্ছে কে জানে। তার বাবা তাকে জব্দ করে দিয়েছে। তৎক্ষণাৎ উত্তর না দিয়ে সূর্য 2-1 মুহূর্ত ভাবল। তারপর বলল, ওরা সবাই কাল বেড়াতে যাচ্ছে বাইরে। কোথায়? কাছাকাছি? পুরীতে। হো, তাহলে কাল থেকে আর ফিরতে দেরি করিস না। এখন রাত 9:30 বাজে। এত রাত পর্যন্ত বাইরে থাকা ভালো নয়। কাল থেকে 7টার মধ্যে ফিরিস। মাথাটা ভালো করে মুছে নে। পরক্ষণেই বড়বাবু প্রিয়রঞ্জনের দিকে মুখ ফিরিয়ে বললেন, হ্যাঁ, তুমি গোডাউন তৈরির কথা যা বলছিলে। অর্থাৎ সূর্যর সঙ্গে তার কথা শেষ হয়ে গেছে। সূর্য ঘর থেকে বেরিয়ে গেল। ভিজে পায়ের ছাপ ফেলে
উপরে উঠে গেল সিঁড়ি দিয়ে। নিজের ঘরে গিয়ে দেখল শ্রীলেখা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। বড়বাবু সেদিন খেতে বসে সূর্যর কথা একবারও জিজ্ঞেস করেননি, কিন্তু বারবার ঘড়ি দেখেছেন। তিনি সূর্যর জন্য সেদিন আর নিচে নামলেন না। ওপরে উঠে যাবার সময় বললেন, সূর্য ফিরলে যেন তার সঙ্গে একবার দেখা করতে বলা হয়। সূর্য সেদিন দরজা ধাক্কাতেই তরতর করে নেমে গিয়েছিল শ্রীলেখা। দরজা খুলে দারুণ আশঙ্কার সঙ্গে ফিসফিস করে বললে, এই, তুমি আজও দেরি করে ফিরলে? রাস্তা হারিয়ে ফেলেছিলে নাকি? না। বড়বাবু তোমার উপর ভীষণ রেগে গেছেন। শ্রীলেখা সূর্যর হাত জড়িয়ে ধরে কাতরভাবে জিজ্ঞেস করল, তুমি কোথায় গিয়েছিলে? কেন এত দেরি করলে? বলো, আমাকে বলবে না? সূর্য নির্লিপ্তভাবে শুধু প্রশ্ন করল, আমার খাবার কি ঢাকা দেওয়া আছে? বড়বাবু তোমাকে একবার দেখা করতে বলেছেন, খেয়ে নিয়ে তারপর যাবে? তাই যেও বরং। না, আগেই দেখা করে আসি। দোতলার রেলিং থেকে দেখা যায় বড়বাবুর ওপরের ঘরে আলো জ্বলছে। কাচের জানালায় তার বসে থাকা চেহারার সিলোয়েট, হাতে বই। সূর্য সে ঘরে প্রায় 15 মিনিট ছিল। সেদিন দুজনে কি কথা হয়েছিল তা জানি না, কিন্তু কোনো বকাবকি ধমকানির আওয়াজ শোনা যায়নি। নিচে নেমে এসে সূর্যদা বলল, আমি আজ খাবো না, আমার খিদে নেই। পরদিন সকালে সূর্যদা অতি সামান্য কারণে আমার কান মুলে দিয়েছিল। আমি শুধু সূর্যদার টেবিলের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলাম, সূর্যদা, তোমার ঘড়িটা কোথায়? সূর্যদার সোনার হাত ঘড়ি ছিল, ভারী সুন্দর দেখতে। কোনো দিন সূর্যদা সেটা আমার হাতে জোর করে পরিয়ে দিয়েছে, কিন্তু তখন সে সামান্য প্রশ্নে সূর্যদা রেগে গিয়ে আমার কান মুলে দিয়ে বলল, তোর অত কথার দরকার কি রে? সূর্যদা যে ঘড়িটা বিক্রি করে দিয়েছে সে কথা আমি তখন জানবো কি করে? সূর্যদা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, কোনো দিন একটাও বিষদৃশ ব্যবহার করেনি। সেদিন আমার এমন অভিমান হলো যে আমি সূর্যদার সঙ্গে আর সারাদিন কোনো কথাই বললাম না। এর কয়েকদিন পরে এক রাত্রে সূর্যদা বাড়ি ফিরল না। বাবা পুলিশে এবং হাসপাতালে খোঁজ নেবার কথা বলছিলেন। বড়বাবু বারণ করলেন। সূর্যদা ফিরল পরদিন সকাল 9টায়। নিদ্রাহীন চোখ, পোশাক বিস্রস্ত, বিষণ্ণ মুখ। বাইরের ঘরে তখন অনেকেই উপস্থিত। সূর্যদাকে দেখেই সবাই চুপ করে রইল। বড়বাবু মোটামুটি শান্তভাবেই জিজ্ঞেস করলেন, রাত্রে ফিরিসনি যে? ফিরতে পারিনি, আটকে গিয়েছিলাম। কোথায় ছিলি? এক বন্ধুর বাড়িতে। সেই বেলেঘাটায়? তাদের যে বাইরে যাবার কথা ছিল। যেতে পারেনি, আমার বন্ধুর খুব অসুখ। বড়বাবু চেয়ার ছেড়ে যেন লাফিয়ে উঠলেন। সিংহের মতন হুঙ্কার দিয়ে বললেন, চল, এক্ষুনি আবার চল, আমিও যাব বেলেঘাটায়, তোর বন্ধুকে দেখব। বড়বাবুর ওরকম ক্রুদ্ধ মূর্তি কেউ কখনো দেখেনি। তার চিৎকারে সবাই হকচকিয়ে গিয়েছিল। সূর্যদা আস্তে আস্তে বলল, সেখানে আপনার যাবার অসুবিধা আছে। বড়বাবু নিজেকে সামলাতে পারলেন না, ঠাস ঠাস করে চড় মারলেন সূর্যদার দুগালে। জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? সূর্যদা একটুও নড়ল না, মুখের একটি রেখাও পরিবর্তন হল না। ফর্সা গাল দুটি শুধু লাল টকটকে হয়ে গেল। আস্তে আস্তে বলল, বলার অসুবিধে আছে। বড়বাবু আবার প্রচণ্ড জোরে মেরে বললেন, অসুবিধে? কিসের অসুবিধে? বল আগে। সূর্যদা পুনরাবৃত্তি করল, আমার অসুবিধে আছে। বড়বাবু কতগুলো চড় মেরেছিলেন তার ঠিক নেই। সূর্যদা আর মুখ খুলল না। দোকানে বেরোবার আগে জ্যাঠামশাই এসব কাণ্ড দেখে থমকে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ সূর্যদার দিকে তাকিয়ে অস্ফুটভাবে বললেন, আশ্চর্য, আশ্চর্য, অবিকল বিশ্বরঞ্জনের মতন। বাবার দিকে ফিরে জ্যাঠামশাই বললেন, চিরু, তোর মনে পড়ে রঞ্জুও ঠিক এরকম ছিল? রঞ্জুর সঙ্গে ওর চেহারারও পর্যন্ত একটু একটু মিল আছে না? একই বংশের রক্ত তো।
বাবা কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলেন। বড়বাবু তখন সূর্যদার চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকতে যাচ্ছিলেন। বাবা মাঝখানে বাধা না দিলে রক্তারক্তি ব্যাপার হয়ে যেত। সারাদিন আমাদের বাড়িটা থমথমে হয়ে রইল। সূর্যদা স্নান করল না, খেল না, ঘরের দরজা বন্ধ করে শুয়ে রইল। অন্যদের কথা শোনা তো দূরে থাক, বড়দিক কত করে অনুনয় বিনয় করল, সূর্যদা একবারও দরজা খুলল না, কারুর সঙ্গে একটুও কথা বলল না। ভাগ্যের জানালাটা খোলা ছিল, সেই জানলা দিয়ে বারবার উঁকি মেরে আমরা দেখতে লাগলাম সূর্যদাকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাবা গেলেন 3 তলায় বড়বাবুর ঘরে। বড়বাবু অন্যমনস্কভাবে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন। বাবাকে দেখে প্রশ্ন করলেন, সূর্যি খেয়েছে? বাবা বললেন, না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। বাবা খুব ভালো করেই জানেন বড়বাবু নিজে কখনো সূর্যদাকে খেতে অনুরোধ করবেন না। বড়বাবুর কাছ থেকে সেরকম ব্যবহার আশাই করা যায় না। বাবা একটু বাদে জিজ্ঞেস করলেন, কি খুব কষ্ট পাচ্ছেন তো? বড়বাবু চমকে উঠে বললেন, আমি? তুমি আমার কথা বলছো? বাবা একটু হেসে বললেন, হ্যাঁ, আপনার কথাই জিজ্ঞেস করছিলাম। বড়বাবু কাতরভাবে হাসলেন, তারপর বললেন, তুমি ঠিকই ধরেছ, কিন্তু কেন এমন হয় বলো তো? আমার ভীষণ কষ্ট হচ্ছে। বারবার ইচ্ছে হচ্ছে সূর্যিকে বুকে জড়িয়ে ধরি, ওর কাছে ক্ষমা চাই। অথচ দেখো, ওকে যে শাস্তি দিয়েছি, অন্যায় তো কিছু করিনি। ওকে আমি সুযোগ দিয়েছিলাম, কথা শুনল না। অবাধ্য সন্তানকে মারব না, শাস্তি দেব না? তবু কেন কষ্ট হয়? বাবা বললেন, এটাই তো মহামায়া, আপনারই আত্মার একটা অংশ, তো কষ্ট তো হবেই। এত মারধর বাধা নিষেধও সূর্যদাকে আটকাতে পারেনি। সূর্যদা তবু আবার গেছে বেলেঘাটায়। সেখানে কাঠগোলার পেছনে একটা টিনের দোতলা বাড়িতে হরকুমার মুমূর্ষু হয়ে পড়ে আছে। হাজারিবাগের জেলখানা ভেঙে বন্দীদের উদ্ধার করার পরিকল্পনা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। বিপ্লবীদের অধিকাংশ পরিকল্পনার মতন এটিও গুপ্তচরদের উপদ্রবে মাঝপথে ফেঁসে যায়। আলিমুদ্দিন মাস্টার ও আরেকজন ধরা পড়ে। হরকুমার পুলিশের হাতে প্রচণ্ড মার খেয়েও পালিয়ে আসতে সমর্থ হন। কিন্তু হরকুমার আগে থেকেই যক্ষ্মায় ভুগছিলেন, কোনোদিন চিকিৎসা করাননি। এই মার খাওয়া তার সহ্য হল না। তার নামে তখনও হুলিয়া রয়েছে। কলকাতার বাড়িতে আত্মগোপন করে তিনি মৃত্যুর প্রতীক্ষা করছেন। হরকুমারের প্রতি সূর্যদার ভালোবাসা ছিল যেন অনেকটা প্রাণীসুলভ, যারা কখনো বিশ্বাসঘাতকতা করে না। যে কোনো কারণেই হোক, হরকুমারের প্রতি সূর্যদার অদ্ভুত একটা আকর্ষণ জন্মে গিয়েছিল। সূর্যদার চরিত্রে স্নেহ, দয়া, মায়ার প্রকাশ কখনো তেমন দেখা যায়নি, কিন্তু হরকুমারের সেবা সে করেছিল প্রাণ দিয়ে। নিজের জিনিসপত্র বিক্রি করে টাকার জোগাড় করেছে। নিজের আস্তানার কথা গোপন করার প্রতিজ্ঞা করিয়েছিলেন হরকুমার। সূর্যদার পক্ষে সেটাই খুব অসুবিধাজনক হয়ে গিয়েছিল। সব মানুষ তো আর অভিনয় করতে পারে না, কিংবা মিথ্যা কথা বলতে পারে না। হরকুমার শেষ পর্যন্ত মরলেন সূর্যদার কোলেই মাথা রেখে। মৃত্যুর কিছু আগে হরকুমারকে সূর্যদা ফিসফিস করে বলল, হরদা, তোমার পিস্তলটা আমাকে দেবে বলেছিলে। হরকুমার বালিশের তলা থেকে পিস্তলটা বার করলেন। শেষ কয়েকটি নিঃশ্বাস বুকে একসঙ্গে জমা করে অতি কষ্টে বললেন, তোর সঙ্গে আমার আরও কথা আছে, তুই আমার কথা রাখবি তো?